আসসালামু আলাইকুম। জিরো টু হিরো বাংলা ব্যাকরণ সিরিজে আপনাদেরকে আবারও স্বাগতম। এই সিরিজ অর্থাৎ প্লে লিস্টে আমি বাংলা ব্যাকরণের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিভিন্ন টপিক নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে থাকি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং সংক্ষিপ্ত আলোচনা হলেও এক্ষেত্রে প্রতিটি টপিকের সম্পূর্ণ এ টু জেড ক্লিয়ার করে থাকি। আপনারা আশা করি ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন। আজকের ভিডিওতে আমি ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব, এবং এটি এই সিরিজের তৃতীয় ক্লাস। ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূল ধ্বনির যেসব পরিবর্তন ঘটে তাকে বলা হয় ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়। সাধারণত জীবের আলসেমি, অসাবধানতা, ইচ্ছাকৃত ত্রুটি অথবা সহজে উচ্চারণ করার প্রবণতা ইত্যাদি কারণে ধ্বনির পরিবর্তন ঘটে। এর ফলে উচ্চারণের সময় এক ধ্বনির জায়গায় অন্য ধ্বনি আসে, পরের ধ্বনিকে আগে উচ্চারণ করা হয় এবং যুক্ত ধ্বনি ভেঙে ফেলা হয়, মূল শব্দের বাড়তি ধ্বনি আনা হয়। এমনভাবে ধ্বনির নানান ওলটপালট ঘটে। তবে ধ্বনি পরিবর্তন খেয়াল খুশিমতো যথেচ্ছাচারিতার অধীন নয়। বিশেষ রীতির পরিবর্তন প্রকৃতি মান্য করে বিশেষ বিশেষ ধ্বনি পরিবর্তিত হয়। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে এই যে ধ্বনি পরিবর্তন সাধারণত একটি শব্দের ভিতরে ধ্বনির আহ, ধ্বনির আগমন অথবা ধ্বনির আহ, বিচ্যুতকরণ ইত্যাদি নিয়ে আলোচনা করে, এবং ধ্বনির পরিবর্তনে কখনো নিজের ইচ্ছা মতো খেয়াল খুশিভাবে কখনো পরিবর্তন করা যায় না। এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের মোট 16টি প্রকার রয়েছে এবং 16ভাবে ধ্বনি পরিবর্তন করা যায়। এর বাইরে যে ধ্বনি পরিবর্তন রয়েছে এগুলো ব্যাকরণ সিদ্ধ নয়। ধ্বনি পরিবর্তনের এই 16টি প্রকারই আমরা এই ভিডিওতে আলোচনা করব। আদি স্বরাগম বা প্রোথেসিস। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম। অর্থাৎ কোনো শব্দের শুরুতে যখন এক্সট্রা একটি স্বরধ্বনি আসে তখন সেটিকে আদি স্বরগম বা প্রোথেসিস বলা হয়। কিছু কিছু সময় আদি স্বরগম বা এরকম স্বরভক্তি এগুলোর ইংরেজি শব্দ এসে থাকে, তাই এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। সাধারণত বিদেশি শব্দে এ ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। কিছু কিছু বাংলা শব্দে হয়ে থাকলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে বিদেশি শব্দেই হয়ে থাকে। এক্ষেত্রে স এর শুরু কোনো শব্দের শুরু যখন দন্ত স দিয়ে হয় অথবা মূর্ধন্য স দিয়ে হয়, মূর্ধন্য স, তখন এই আদি স্বরগমের প্রবণতা বেশি থাকে। স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরগম, এটাকে বলা হয় অ্যানাপট্যাক্সিস এবং ভয়েল ইনসার্টেশন। স্বরভক্তি, বিপ্রকর্ষ এবং মধ্য স্বরগম একই টপিক। উচ্চারণের সুবিধার জন্য যুক্ত অক্ষরের ভিতরে, এটি একটু হাইলাইট করে রাখবেন, যুক্ত অক্ষরের ভিতরে আমরা স্বরধ্বনি এনে ফেলি। স্বর পরিবর্তনের এই ধারাকে বলে বিপ্রকর্ষ বা মধ্য স্বরগম বা স্বরভক্তি। বিপ্রকর্ষ যুক্ত ব্যঞ্জন উচ্চারণে স্বরযন্ত্রের, এখানে এই দাড়িটি এই বিপ্রকর্ষে এখানে হবে, একটু প্রিন্টিং মিস্টেক। যুক্ত ব্যঞ্জন উচ্চারণে বাকযন্ত্রের উপর বাড়তি চাপ পড়ে, সেজন্য বাংলা ভাষায় সম্ভাব্য ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার ভিতরে স্বরধ্বনি এনে উচ্চারণকে সহজ সরল করার প্রবণতা দেখা যায়। ভক্তি শব্দের অর্থ বিভাজন, তাই স্বরভক্তি শব্দের অর্থ হচ্ছে স্বর যোগে বিভাজন। বিপ্রকর্ষ অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া। সুতরাং স্বরভক্তি বিপ্রকর্ষ যুক্ত বর্ণকে, যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দূরভক্তি করে তার ভিতরে স্বরধ্বনির আগমন ঘটায়। বিশিষ্ট দুই স্বরধ্বনির মাঝে স্বরের আগম ঘটে বলে একে মধ্য স্বরাগমও বলা হয়ে থাকে। যেমন গ্রাস। এক্ষেত্রে একটি কথা হচ্ছে, আপনারা কখনোই ধ্বনি পরিবর্তন বর্ণের উপরে নির্ভর করে করবেন না। বর্ণের উপরে নির্ভর করে ধ্বনি পরিবর্তন হয় না, ধ্বনি পরিবর্তন হয় সর্বদা ধ্বনির উপর ডিপেন্ড করে। যেমন এই ক্ষেত্রে গ্রাস যখন আপনারা উচ্চারণ করবেন তখন গ, র, আ, স একসাথে আসে এবং উচ্চারিত হয় গ্রাস। এই ক্ষেত্রে উচ্চারণের বেলায় এই যে গ এবং র এর মাঝখানে একটি এ উচ্চারিত হয়। এক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে একারটি গ এর আগে এসেছে
এজন্য হয়তোবা ভাবতে পারেন যে এটি আদি স্বরগমের উদাহরণ, কিন্তু না, এটি আদি স্বরগমের উদাহরণ না, এটি মধ্য স্বরগমের উদাহরণ। কারণ এক্ষেত্রে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে গ, গ এবং র এর মাঝ বরাবর। অর্থাৎ গ, গ এ রফলা যে যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণটা ভেঙে এই দুটোর মাঝে এ ধ্বনিটি উচ্চারিত হয়ে থাকে। সাধারণত যুক্ত বর্ণ ভেঙে এদের ভিতরে স্বরধ্বনি আসে, যেমন শ্লোক। এক্ষেত্রে স এবং ল, শয় ল, এটি ভেঙে এর ভিতরে ওকার অর্থাৎ ও ধ্বনি এসেছে। সেম গ্রাম, এক্ষেত্রে শুরুতে একার যুক্ত হলেও এটি আদি স্বরগমের উদাহরণ নয়, এটি হচ্ছে মধ্য স্বরগমের উদাহরণ, যেহেতু এখানে গ এবং র এর ভিতরে এ উচ্চারণটা হয়ে থাকে। গেরাম। একইভাবে মুক্তা, মুকুতা ইত্যাদি। অন্তঃস্বরাগম, অ্যাপোথেসিস। কোনো কোনো সময়ে শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এইরূপ স্বরাগমকে বলা হয় অন্তঃস্বরাগম। যেমন দিশ, দিশের সাথে এসেছে দিশা, দিশ হয়ে গেছে দিশা। সেম পোক্ত, এখানে হয়ে গেছে পোক্ত, উচ্চারণ পোক্ত, এখানে ক আসবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। বেঞ্চ, বেঞ্চি, সত্য, সত্যি। অর্থাৎ এক্ষেত্রে সত্যর সাথে শেষে রশ্মি এসেছে, যদিও এক্ষেত্রে রশ্মিটা মাঝে এসেছে, কিন্তু ই উচ্চারণটা হয় শেষে, যেমন সত্যি, অর্থাৎ শেষে উচ্চারণটা হয়ে থাকে, তাই এটি হচ্ছে অন্তঃস্বরগম বা অ্যাপোথেসিস। স্বরসঙ্গতি, ভাওয়েল হারমোনি। একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে থাকে। যেমন দেশি হয়ে গেল দিশি, অর্থাৎ শেষের ইর প্রভাবে শুরুর এ ইতে পরিণত হয়েছে। বিলাতি, এক্ষেত্রে হয়ে গেছে বিলিতি, শুরু এবং শেষ ধ্বনির কারণে প্রভাবে মাঝের ধ্বনিটি সমান হয়ে গেছে বিলিতি। সেম মূলা হয়ে গেল মূলো। প্রধানত ৪টি পদ্ধতিতে স্বরসঙ্গতি হয়ে থাকে, যেমন প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি ও অন্যান্য স্বরসঙ্গতি। এক্ষেত্রে প্রধান তিনটি হচ্ছে ক, খ এবং গ। প্রগত স্বরসঙ্গতি, পূর্ববর্তী স্বরের প্রভাবে যখন পরবর্তী স্বরধ্বনি প্রভাবিত হয় বা পরিবর্তিত হয়ে স্বরসঙ্গতি রক্ষা করে, তখন তাকে প্রগত স্বরসঙ্গতি বলা হয়। যেমন পূর্ববর্তী উধ্বনির প্রভাবে আধ্বনি ও হয়ে যায়, যেমন বুড়া হয়ে গেল বুড়ো, অর্থাৎ রস্যু এর প্রভাবে আ এর উচ্চারণ ও এর মতো হয়ে গেল। এক্ষেত্রে আপনারা এটি সহজে চিহ্নিত করার জন্য একটি কথা মাথায় রাখবেন, যেটা হচ্ছে জোর যার মুল্লুক তার। এই প্রবাদটি মনে রাখলে এই স্বরসঙ্গতি টপিকটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। যেমন এই ক্ষেত্রে দেখুন, বুড়া বুড়ো, এক্ষেত্রে পরিবর্তিত হলো দ্বিতীয় স্বরটি, অর্থাৎ প্রথম স্বরটির কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ এক্ষেত্রে জোর হচ্ছে প্রথম স্বরটির। যেহেতু প্রথম স্বরটির জোর বেশি, তাই এটির নাম হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, অর্থাৎ জোর যার নাম তার। সেম এক্ষেত্রেও আপনার পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি প্রভাবিত বা পরিবর্তিত হয়ে থাকে। এক্ষেত্রে পরবর্তী যে স্বরধ্বনি রয়েছে, পরবর্তী স্বরধ্বনিটি পরিবর্তিত হয় না। এক্ষেত্রে জোর যার নাম তার, অর্থাৎ পরাগত স্বরসঙ্গতি, অর্থাৎ পরবর্তী স্বরটি পরিবর্তন হয় না। যেমন সোনা হয়ে গেল সোনা, অর্থাৎ নয়াকারের না, এটি অপরিবর্তিতই থাকলো। এক্ষেত্রে প্রগত স্বরসঙ্গতি তিন ভাবে হয়ে থাকে। একটি হচ্ছে উধ্বনির প্রভাবে আধ্বনি ও হয়, ই ধ্বনির প্রভাবে আধ্বনি এ হয় এবং ই ধ্বনির প্রভাবে আধ্বনি ই হয়। যেমন বিলাতি হয়ে গেল বিলিতি, ভিখারি হয়ে গেল ভিখিরি, বিকাল হয়ে গেল বিকেল, ই ধ্বনির প্রভাবে আধ্বনি এ হয়ে গেল, বিকাল হয়ে গেল বিকেল। মধ্যগত স্বরসঙ্গতি, পূর্ববর্তী ও পরবর্তী স্বরের প্রভাবে মধ্যে অবস্থিত স্বর পূর্ববর্তী ও পরবর্তী স্বরের সঙ্গে সঙ্গতি রক্ষা করে চলে। যেমন আগের ও পরের ই স্বরের প্রভাবে মাঝের আস্বর ই স্বরে পরিণত হয়। যেমন বিলাতি হয়ে গেল বিলিতি, অর্থাৎ এই ক্ষেত্রে এটি আপনি পরাগত স্বরসঙ্গতির ভিতরেও নিতে পারেন, সরি প্রগত স্বরসন্ধির ভিতরেও নিতে পারেন। এক্ষেত্রে কোনো কোনো ব্যাকরণ বইতে এটি প্রগত স্বরসঙ্গতির ভিতরে
আনে, কোনো কোনো ব্যাকরণ বইতে এই মধ্যগত স্বরসঙ্গতি প্রকারের ভিতরেই নেই। আবার কখনো কখনো এই মধ্যগত স্বরসঙ্গতি কিছু কিছু ব্যাকরণ বইতে আছে। তো আপনারা যখন উত্তর করবেন তখন অপশনে যদি মধ্যগত স্বরসঙ্গতি থাকে তাহলে সেটি উত্তর হবে। যদি মধ্যগত স্বরসঙ্গতি না থাকে সেক্ষেত্রে আপনারা পুরোগত স্বরসঙ্গতি দাগাতে পারবেন। মধ্যগত স্বরসঙ্গতি, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ শুরু এবং শেষের ধ্বনির প্রভাবে মাঝখানের ধ্বনিটি পরিবর্তিত হবে। এক্ষেত্রেও জোর যার মুল্লুক তার, এক্ষেত্রে মাঝখানের না সরি এক্ষেত্রে ওই যে জোর যার মুল্লুক তার কথাটি হবে না। এক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়টি এবং প্রথমটির পরিবর্তে, অর্থাৎ পূর্ববর্তী যে ধ্বনি এবং পরবর্তী যে ধ্বনি, এই দুটো প্রভাবে মাঝখানের ধ্বনিটি পরিবর্তিত হয়ে থাকে। অন্যান্য স্বরসঙ্গতি, পূর্ববর্তী স্বর এবং পরবর্তী স্বর পরস্পরকে প্রভাবিত করে উভয়ে পরিবর্তিত হয়। যেমন মোজা হয়ে গেল মুজো, অর্থাৎ এই ক্ষেত্রে শুরুর অর্থাৎ পূর্ববর্তী ধ্বনি পরবর্তী ধ্বনিকে প্রভাবিত করছে এবং পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনিকে প্রভাবিত করছে, অর্থাৎ এক্ষেত্রে উভয় ধ্বনিকে প্রভাবিত করতেছে। আবার ধোকা, ধোকো, এক্ষেত্রে ধোকার প্রথমটিও পরিবর্তিত হলো, দ্বিতীয়টিও পরিবর্তিত হলো, তাই এটিকে বলা হয় অন্যান্য স্বরসঙ্গতি। অপিনিহিতি, শব্দের মধ্যে বাক্যের সঙ্গে যুক্ত ই বা উ উচ্চারণের সময় স্থানে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সাথে যুক্ত এখানে অপরিবর্তিত হয়, পূর্বে উচ্চারিত হলে ওই রীতিকে অপিনিহিতি বলে। যেমন আজই হয়ে গেল আইজ। এই ক্ষেত্রে আজি উচ্চারণে যে এ জেড আই অর্থাৎ ইংলিশ বর্ণে যখন এটি উচ্চারণ করা হয়, আপনারা লক্ষ্য করবেন যে এক্ষেত্রে আই অর্থাৎ ই ধ্বনিটি জে এর আগে এসে পড়েছে। আজি হয়ে গেল আইজ, আজি শেষে ই আগে উচ্চারিত হলো, একে বলা হয় অপিনিহিতি। আবার সাধু, এক্ষেত্রে সাধু এর রস্যু আগে উচ্চারিত হলো, সাধু এরভাবে উচ্চারিত না হয়ে গেলে হলে হয় সাউথ। আবার রাখিয়া হয়ে গেল রাইখা। বাক্য হয়ে গেল বাইক্য। সত্য হয়ে গেল সৈত্য। চারি হয়ে গেল চাইর। মারি হয়ে গেল মাইর, অর্থাৎ শেষে যে ই এটি আগে উচ্চারিত হয়েছে। সম্পর্কর্ষ বা স্বরলোপ, শব্দের মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্পর্কর্ষ বা স্বরলোপ বলে। যেমন বসতি, ব অ স অ ত ই এর ভিতরে অ ধ্বনিটি লোপ পেয়ে হয়ে গেল বস্তি, অর্থাৎ বসতি শব্দটি হয়ে গেল কি বস্তি, অর্থাৎ স এর সাথে যে অ ধ্বনিটি উচ্চারিত হয় এই অটি উচ্চারিত না হয়ে স এর সাথে ত যুক্ত হয়ে গেছে। অর্থাৎ এই যে সম্পর্কর্ষ বা স্বরলোপ এটি হচ্ছে আহ, স্বরাগমের সম্পূর্ণ বিপরীত একটি প্রক্রিয়া। স্বরাগমের বিপরীত প্রক্রিয়াকে বলা হয় সম্পর্কর্ষ বা স্বরলোপ। এক্ষেত্রে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ তিনটি প্রকারে স্বরলোপকে বিভক্ত করা হয়। আদি স্বরলোপ হচ্ছে শুরুর কোনো ধ্বনি যখন পরিবর্তিত হয়, যেমন অলাবু হয়ে গেল লাবু এবং লাবু থেকে হলো লাউ। উদ্ধার, এক্ষেত্রে উধার পরে হয়ে গেল ধার, অর্থাৎ উদ্ধার থেকে যখন ধার হয়ে গেল তখন এক্ষেত্রে রস্যু উজ্জ হয়ে গেল। সেম এখানেও অলাবু থেকে যখন লাউ হয়ে গেল তখন এক্ষেত্রে শুরুর অ লোপ পেয়েছে। আবার মধ্য স্বরলোপ, এক্ষেত্রেও অগুরু এক্ষেত্রে অগ্রু, অর্থাৎ মাছের যে ধ্বনিটি রয়েছে এটি লোপ হয়ে যায়। যেমন অগুরু এক্ষেত্রে হয়ে গেল অগ্রু, অর্থাৎ গয়ের সাথে যে রস্যু উচ্চারিত হয় এটি আর উচ্চারিত না হয়ে গয়ের সাথে র যুক্ত বর্ণ হিসাবে তৈরি হয়। আবার সুবর্ণ হয়ে গেল স্বর্ণ, অর্থাৎ স এর সাথে রস্যু এটি উচ্চ হয়ে স এবং ব যুক্ত হয়ে গেছে যুক্ত বর্ণ হিসেবে এবং উচ্চারিত হয়েছে স্বর্ণ। অন্তঃস্বরলোপ সেম, চারি হয়ে গেল চার, সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা, পরে সাজ অর্থাৎ আকার, শেষের আকার উজ্জ হয়ে গেছে এবং আশা হয়ে গেল আশ, আজি হয়ে গেল আজ। স্বরলোপ হচ্ছে স্বরগমের বিপরীত প্রক্রিয়া। ধ্বনি বিপর্যয়, শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জন ধ্বনি অদল বদল হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। ধ্বনি বিপর্যয় থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। ধ্বনি বিপর্যয় হচ্ছে কখনো কোনো শব্দের অন্তর্বর্তী
দুটো ব্যঞ্জন ধ্বনি নিজেদের স্থান পরস্পর পরিবর্তিত করে তখন তাকে স্বরূপ ধ্বনি বিপর্যয় বলা হয়। যেমন বাক্স হয়ে গেল বাস্ক, বাক্স হয়ে গেল বাস্ক, রিক্সা হয়ে গেল রিস্কা। এটি প্রায় এটি খুব আমাদের দৈনন্দিন জীবনে প্রচলিত। আমরা কখনো কখনো রিক্সা বলি, কখনো কখনো রিস্কা বলি। ধ্বনি পরিবর্তনের নিয়ম অনুসারে দুটোই কারেক্ট, আপনারা যে কোনো একটি বললেই হবে। রিক্সা এবং রিস্কা, এক্ষেত্রে একেবারে মৌলিক শব্দটি হচ্ছে রিক্সা, জাপানি শব্দ, এবং এটি বাংলায় বিবর্তিত হয়ে গেছে রিস্কা, অর্থাৎ স এবং ক পরস্পর স্থান বিনিময় করেছে। পিশাচ হয়ে গেল পিচাস, লাফ হয়ে গেল ফাল, অর্থাৎ ফ এবং ল পরস্পরের স্থান পরিবর্তন করেছে। সমীভবন, এটি খুবই সহজ, অর্থাৎ দুটি ধ্বনি যখন সমান হয়ে যাবে, সেম হয়ে যাবে, তখন সেটিকে সমীভবন বলা হয়। স্বরসঙ্গতির মতো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তিত হয়। দুটি ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলা হয়। যেমন জন্ম আমরা অর্ধ তৎসম ভাষায় বলে থাকি জন্ম। যেমন পদ্ম, আহ এই যে পদ্ম, এটি হিন্দি ভাষায় আপনারা শুনে থাকবেন যে পদ্মা এভাবে বলা হয়, ইংলিশেও বলা হয় পদ্মা, কিন্তু বাংলায় এটির উচ্চারণ হয়ে যায় পদ্ম, অর্থাৎ দ এবং ম পরস্পর সমান উচ্চারিত হয়ে থাকে। একটি হচ্ছে প্রগত সমীভবন, একটা হচ্ছে পরাগত সমীভবন, একটা হচ্ছে অন্যান্য সমীভবন। অর্থাৎ প্রগত হচ্ছে যখন আহ ধ্বনিটি পরিবর্তিত হবে, অর্থাৎ সমান হবে। যে ধ্বনিটি সমান হবে ওই ধ্বনিটি যদি আগে থাকে তাহলে সেটি হচ্ছে প্রগত সমীভবন। যেমন লগ্ন, এক্ষেত্রে গ, এই ন ধ্বনিটি গ এর সমান ভাবে উচ্চারিত হচ্ছে, এজন্য গ যেহেতু আগে উচ্চারিত হয়েছে তাই এই সমীভবনের নাম হচ্ছে প্রগত সমীভবন। এবং আপনি যদি পরাগত সমীভবন দেখেন তাহলে দেখবেন যে তৎজন্য এক্ষেত্রে এই যে জ দ্বিতীয় ধ্বনিটি ডাবল হয়ে গেছে, তাই এক্ষেত্রে জয়ের জন্য পরবর্তী ধ্বনিটির জন্য উচ্চারিত হচ্ছে পরাগত সমীভবন। এবং আরেকটি হচ্ছে অন্যান্য সমীভবন, এক্ষেত্রে পাশাপাশি এই দুটি ব্যঞ্জন ধ্বনি দুইয়ের প্রভাবই পরিবর্তিত হলে তাকে অন্যান্য সমীভবন বলা হয়। যেমন সত্য হয়ে গেল সচ্চ, বিদ্যা হয়ে গেল বিদ্যা। অর্থাৎ এক্ষেত্রে যে ধ্বনিটি পরিবর্তিত হয় এটি সম্পূর্ণ আহ পরস্পর নিজেরা নিজেরা পরিবর্তিত হয়ে যায়, এবং অর্থাৎ দুটি ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। বিষমীভবন, বিষমীভবন হচ্ছে সমীকরণের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ সমান সমান ধ্বনি ভেঙে পরিবর্তিত হয়ে অন্য ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায়। যেমন শরীর হয়ে গেল শরীর, লাল হয়ে গেল নাল। দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা, এটি নাম শুনেই বোঝা যায় যে এটি কি হতে পারে। অর্থাৎ ভাষায় শব্দ উচ্চারণের জন্য জোর দেওয়ার, শব্দ সঠিকভাবে উচ্চারণের জন্য, শুদ্ধভাবে উচ্চারণের জন্য বা সহজভাবে উচ্চারণের জন্য জোর দেওয়ার উদ্দেশ্যে আমরা যখন কোনো ধ্বনিকে দ্বিত্ব করে থাকি, দুইবার করে থাকি, সেগুলোকে ধ্বনি দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা বলে থাকে। যেমন পাকা হয়ে গেল পাক্কা, অর্থাৎ কটি ডাবল হয়ে গেল এক্ষেত্রে। সকাল হয়ে গেল সকাল। ব্যঞ্জন বিকৃতি, কোন ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো ব্যঞ্জন ধ্বনি হলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন কবাট হয়ে গেল কপাট, এবং ধোবা হয়ে গেল ধোপা, ধাইমা হয়ে গেল দাইমা। অর্থাৎ এই ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনিগুলো কোনো নিয়মের আন্ডারে না এসে সম্পূর্ণ নিজের মতো করেই পরিবর্তিত হয়ে যায়, তখন সেটিকে ব্যঞ্জন বিকৃতি বলা হয়। যেমন কবাট কোনো নিয়ম ছাড়াই এক্ষেত্রে কপাট হয়ে গেল, অর্থাৎ বটি ব প হয়ে গেল। ধোবা, ধোবা হয়ে গেল ধোপা। এই ক্ষেত্রে আপনারা একটা নিয়ম মাথায় রাখতে পারেন যে সাধারণত একই বর্গের আহ, এই যে ব্যঞ্জন বিকৃত হলে যে শব্দগুলো পরিবর্তিত হয় এই শব্দগুলো সাধারণত একই বর্গের কোনো বর্ণে রূপান্তরিত হয়। যেমন কবাট, কবাটে এক্ষেত্রে ব, এটি পরিবর্তিত হয়ে একই বর্গের শব্দ প তে রূপান্তরিত হয়েছে। ধোবা, এক্ষেত্রে বটি পরিবর্তিত হয় একই বর্গের ধ্বনি পতে রূপান্তরিত হয়েছে। ধাইমা, এক্ষেত্রে ধ পরিবর্তিত হয়ে দ এ রূপান্তরিত হয়েছে, যা একই বর্গের শব্দ। ব্যঞ্জনচ্যুতি,
পাশাপাশি দুটি একই উচ্চারণের ব্যঞ্জন থাকলে একটি যদি লোপ পায় তাকে ব্যঞ্জনচ্যুতি বলে। অনেকে এটি বিসমীভবনের সাথে তুলনা গুলিয়ে ফেলে যে বিসমীভবনে দুটি সমান ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। এক্ষেত্রে ব্যঞ্জনচ্যুতিতে পরিবর্তন হয় না, এক্ষেত্রে একটি ব্যঞ্জন লোপ পেয়ে যায়। যেমন বউ দিদি, এক্ষেত্রে দিদি দুটি একই ধ্বনি, এজন্য একটি দি লোপ পেয়েছে, তাই এটিকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। সেম দাদা, বড় দাদা, এক্ষেত্রে দাদা পরিবর্তিত হয়ে যায় বড়দা, অর্থাৎ দাদার একটি দা লোপ পেয়ে যায়। অন্তর্হতি, কোন ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। যেমন ফাল্গুন, এক্ষেত্রে লটি লোপ পেয়ে যায়, তাই হয়ে গেল ফাগুন, এটিকে বলা হয় অন্তর্হতি। এক্ষেত্রে সাধারণত ল ধ্বনিটি ল ধ্বনিটি ল এবং অন্ত্যেষ্টিয় এই দুটি সাধারণত লোপ হয়ে থাকে অন্তর্হতিতে। অন্তর্হতি কোনো নিয়ম অনুসারে হয় না এবং এটি সম্পূর্ণ নিজের অনুসারেই একটি ব্যঞ্জন ধ্বনি কোনো বাক্য থেকে, কোনো শব্দ থেকে লোপ হয়ে যায়। যেমন ফাল্গুন, এক্ষেত্রে লটি লোপ হয়ে গেল। আবার ফলাহার, এক্ষেত্রে এই যে লটি লোপ হয়ে গেল। এটিতে কোনো নিয়ম নেই। কোথাও কোনো শব্দে যখন একটি ধ্বনি লোপ হয়ে যায়, এটি ব্যঞ্জন ধ্বনি লোপ হয়ে যায়, সেটিকে অন্তর্হতি বলা হয়। যেমন আলহিদা, আলাহিদা, এক্ষেত্রে লা এটি উঠে গেছে, উজ্জ হয়ে গেছে, তাই আলাহিদার পরিবর্তে আমরা লিখতে পারি আলাদা। অভিশ্রুতি, অভিশ্রুতি আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিই। যখন না, আপনারা সম্পূর্ণটি দেখুন আপনাদের সুবিধার্থে। যদি অন্য কোনো প্রক্রিয়ায় কোনো স্বরধ্বনি পরিবর্তিত হয় এবং পরিবর্তিত স্বরধ্বনি তার আগের স্বরধ্বনির সাথে মিশে যায় এবং সেই মিলিত স্বরধ্বনির প্রভাবে তার পরের স্বরধ্বনিও পরিবর্তিত হয়, তাকে অভিশ্রুতি বলে। এটি খুব জটিল একটি সংজ্ঞা। আপনারা সহজে মনে রাখবেন এইভাবে যে সাধু ভাষা থেকে যখন চলিত ভাষা হয় সেটিকেই সাধারণত অভিশ্রুতি বলা হয়ে থাকে। যেমন করিয়া হয়ে গেল করে, আবার করে বা কইরা। আর সাধু ভাষা যখন আপনি একেবারে চলিত ভাষায় বা কথ্য ভাষায় রূপান্তর করবেন সেটিই হচ্ছে অভিশ্রুতি। যেমন বলিয়া হয়ে যায় বলে, হাঁটুয়া হয়ে যায় হেঁটো, মাছুয়া হয়ে যায় মেছো, শুনিয়া হয়ে যায় শুনে। এই নিচে উদাহরণগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন নিচ থেকে। অর্থাৎ সাধু ভাষা যখন চলিত ভাষায় রূপান্তরিত হয় সেটিকে অভিশ্রুতি বলা হয়। রকার লোপ, সাধারণত কোনো আধুনিক চলিত বাংলায় প্রচলিত শব্দের রধ্বনি বা রকার লোপ পেলে তাকে লোপ পেয়ে পরবর্তী ব্যঞ্জন দিতে হলে তাকে রকার লোপ বলে। যেমন তর্ক হয়ে যায় তক্ক, করতে হয়ে যায় করতে, মারলো হয়ে যায় মারলো, করলাম হয়ে যায় করলাম। অর্থাৎ এই ক্ষেত্রে রকার অথবা র ধ্বনি লোপ পেয়ে পরবর্তী ধ্বনিটি আপনার দ্বিত্ব হয়ে যায়, একে বলা হয় রকার লোপ। হকার লোপ, আধুনিক চলিত বাংলায় প্রচলিত যখন হ ধ্বনি লোপ পায় তাকে হকার লোপ বলে। যেমন গাহিল হয়ে যায় গাইল এবং পুরোহিত হয়ে যায় পুরুত, এক্ষেত্রে হটি লোপ পায়। চাহে হয়ে যায় চায়, এক্ষেত্রে হ লোপ পেল। সাধু হয়ে গেল সাউ, আল্লাহ হয়ে গেল আল্লাহ, অর্থাৎ এক্ষেত্রে হটা লোপ পায়। শাহ হয়ে গেল শাহ। তো এক্ষেত্রে যেসব ব্যঞ্জন ধ্বনিতে হ লোপ পায় সেগুলো কি হকার লোপ বলা হয়। অনেক ক্ষেত্রে এই হকার লোপকে অন্তর্হতির আন্ডারেও নেওয়া হয়, এক্ষেত্রেও ধ্বনি বিপর্যয় ঘটে, অর্থাৎ ধ্বনি লোপ পায়। আর নিচের হকার লোপের ক্ষেত্রেও ধ্বনি লোপ পায়। অশ্রুতি বশ্রুতি, এটি খুব কমই এসে থাকে। আর সাধারণত আমরা কোনো শব্দের মাঝখানে যখন ও ধ্বনি অথবা ব ধ্বনি আনি তখনই এগুলো অশ্রুতি বা বশ্রুতি হয়। যেমন অন্তস্থ অ এবং অন্তস্থ ব, এগুলো কোনো শব্দের মাঝখানে উচ্চারিত হয়। যেমন যা, যা এবং আ, এটির মাঝখানে এই যে এটির সাথে যে আ ধ্বনিটি উচ্চারিত হয়েছে, এই যে কোনো যৌগিক স্বরধ্বনি তৈরি করছে না, দুটি ধ্বনি যুক্ত হয়েও কোনো যৌগিক স্বর তৈরি করছে না। যেমন যা, এটার সাথে যদি আমরা আবার আ যোগ করি যা, তো লাভ নেই কোনো, এখানে কোনো যৌগিক স্বর তৈরি হচ্ছে না। তাই এর মাঝখানে একটি অন্তস্থ অ ব্যবহার করা যায়। যেমন যাওয়া, তারপর হয়ে যায় নাওয়া, যেমন না আ, না আ এভাবে না বলে আমরা বলতে পারি নাওয়া, খাওয়া, দেওয়া ইত্যাদি। ধ্বনি পরিবর্তন এই পর্যন্তই। সাধারণত এইসব প্রকার থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে।
আপনাদের যদি একান্তই কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখবেন। আমি প্রতিদিনই চেষ্টা করি যে এই প্লে লিস্টে কিছু ভিডিও আপলোড করার। এটি নিতান্তই আমার শখের বিষয়। আমি আপনাদেরকে আ এসব জানিয়ে আনন্দ পাই আরকি। তাই এই ভিডিওগুলো দেওয়া। আপনারা অবশ্যই ভিডিওগুলো লাইক দিবেন এবং আরেকটি কথা হচ্ছে এই স্লাইড গুলো এই ডকুমেন্টটি এটি আমার নিজের হাতে বানানো। নিজে বিভিন্ন বই, বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে এগুলো আমি আ সাজাই, এগুলো আমি লিখি। আ এটি যদি আপনাদের একান্তই দরকার হয় নোট করতে অথবা আম যেকোনো কাজে যদি দরকার হয় অবশ্যই আমাকে নক করবেন। আমি WhatsApp নাম্বার আমার ভিডিওর নিচে দিয়ে রাখবো। অবশ্যই নক করবেন। আমি আপনাদেরকে দিয়ে দেব এসব পিডিএফ। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনাদের কাছে ভিডিওগুলোর রেগুলার নোটিফিকেশন যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।